নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। একুলো যাবে ওকুলো যাবে, খোকা বাবু খাবি খাবে। কি বলছে ভোটের হাওয়া? ভোটের হাওয়া তো অনেক কিছুই বলছে, তুই কি শুনতে চাস? তৃণমূল তো পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আধা কাজ তিনি করেন না। বিজেপির মতো বিক্ষুব্ধ খুঁজতে বসে থাকেন না তিনি। বিক্ষুব্ধ খুঁজতে মানে? বিজেপির নিজেদের সংগঠন নেই, তাই তৃণমূল যাদের টিকিট দিল না তাদের মধ্যে কাউকে টাকা আর টিকিট দিয়ে প্রার্থী করার তালে আধা লিস্ট দিয়েছে বিজেপি। বুঝলাম। তৃণমূলের প্রার্থী তালিকায় তো বড় চমক। চমক তো বটেই। ৭৪ জন বিধায়ক টিকিট পেলেন না। ৪ জন ৫ জন ছাড়া কোনো সেলিব্রিটি মুখ নেই। কিন্তু ৭৪ জন বিধায়ক বাদ পড়লেন কেন? তরুণ প্রজন্ম, সাংগঠনিক জোর যাদের আছে তারা টিকিট পেলেন। একটা বিষয় কি জানিস? কি বলো তো? প্রতি ভোটে তৃণমূল কংগ্রেস সব আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়েই লড়ে। মানে যেই প্রার্থী হোক, মমতার মুখই সেখানে শেষ কথা বলে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন যে সব আসনেই তিনিই লড়ছেন। এবারেও তাই, কিন্তু এবারের ভোট একটু আলাদা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নয়, ৩৬৫ দিন সংগঠন করবে যারা প্রতিদিন সবসময় রাজনীতিতেই থাকবে, এমন প্রার্থীকেই বাছা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিলেন ২২৬টি আসন পাবে তৃণমূল। মমতার ভবিষ্যৎবাণী খুব একটা ভুল হয় না। আর প্রার্থী তালিকায় তৃণমূল অদ্ভুত খেলা দেখিয়েছে। কি খেলা বলো তো? খুব স্ট্রং ডিফেন্স আর আক্রমণাত্মক রাজনীতি। তুই নিজেই দেখে নে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন করে উত্তপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় এবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে সরাসরি লড়াইয়ে নামছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দার্জিলিংয়ের ৩টি আসনে তারা লড়ছে না, সহযোগী দলকে জায়গা দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়ছেন না। সেখানে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে, যিনি আগে শুভেন্দুর ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূলের প্রার্থী তালিকা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় এটি একটি সুপরিকল্পিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মডেল। ৫২ জন মহিলা, ৪৭ জন সংখ্যালঘু এবং ৯৫ জন SC/ST প্রার্থী। এই বন্টন কেবল প্রতিনিধিত্ব নয়, বরং নির্দিষ্ট ভোট ব্যাংকে স্থায়ীভাবে ধরে রাখার প্রচেষ্টা। এটি সংখ্যাতাত্ত্বিক রাজনীতির এক নিখুঁত প্রয়োগ, যেখানে প্রতিটি গোষ্ঠীকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে যে তারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ৭৪ জন বিধায়ককে টিকিট না দিয়ে তৃণমূল জোরালো দৃষ্টান্ত তৈরি করেছে। একই সঙ্গে নবীন ও প্রবীণের মিশ্রণ রাখা হয়েছে। অন্যদিকে বিজেপির কৌশল সম্পূর্ণ আলাদা। তাদের শক্তি, সাংগঠনিক কাঠামো, RSS নির্ভর ক্যাডার এবং মাইক্রো ম্যানেজমেন্ট। কিন্তু এখানেই একটি মৌলিক সমস্যা রয়েছে। এই মডেলটি বাংলার সামাজিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি খাপ খায় না। বাংলার রাজনীতিতে সাংস্কৃতিক পরিচয়, ভাষা ও আঞ্চলিক আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি এখনও সেই জায়গায় গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি। বহিরাগত ইমেজ বিজেপির জন্য বড় বাধা। বিজেপির নেতারা অনেক সময় মেরুকরণের রাজনীতির উপর নির্ভর করেন, যা ভোটারদের দূরে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে এই নির্বাচন একটি স্পষ্ট দ্বন্দ্ব। সংগঠন বনাম আবেগ, কেন্দ্রীয় শক্তি বনাম আঞ্চলিক পরিচয়। বিজেপি কাঠামোগত শক্তির উপর নির্ভর করছে, কিন্তু তাদের সীমাবদ্ধতা সাংস্কৃতিক দূরত্ব। বিপরীতে তৃণমূল সেই শূন্যস্থানকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তৃণমূল সংগঠিত ভোট ব্যাংক ও সাংস্কৃতিক পরিচয়ের উপর ভরসা করছে, আর বিজেপি ভরসা করছে শক্তিশালী সংগঠন ও নেতৃত্বের উপর। বিজেপি প্রযুক্তি ও সংগঠনের উপর ভর করে এগোতে চাইলেও মানুষের আবেগ, সংস্কৃতি ও স্থানীয় সংযোগে এগিয়ে তৃণমূল। ভবানীপুরে তাহলে মেগা ডুয়েল? শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কি মনে হচ্ছে এই আসনটা নিয়ে? ভবানীপুর তৃণমূলের সবচেয়ে সেফ সিটগুলোর মধ্যে অন্যতম। ২০২১-এ প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষকে ২৮,৭১৯ ভোটে হারিয়েছিলেন। পরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ৫৮,৮৩৫ ভোটে হারিয়েছিলেন, অর্থাৎ প্রায় দ্বিগুণ ভোটে। তাহলে শুভেন্দুর ভবানীপুরে তেমন আশা নেই? না, নেই তো। কিন্তু সবচেয়ে বড় বিপদ শুভেন্দুর সামনে অন্য। তাই? কি বিপদ? নন্দীগ্রামটাও শান্তিকুঞ্জের মেজ খোকা হারিয়ে ফেলতে পারেন। কেন? বিজেপি তো খুব আত্মবিশ্বাসী। বিজেপি বলছে পবিত্র কর নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী কমজোরি। শুভেন্দু তাই নন্দীগ্রাম নিয়ে না ভেবে ভবানীপুরে বেশি সময় দিতে পারবেন। কিন্তু সত্যিই কি তাই? বিজেপির এই চালে মমতাকে আটকানো যাবে? পবিত্র কর নন্দীগ্রামের সাইলেন্ট কিলার। শুভেন্দুকে ভোটে জেতানোর পেছনে পবিত্র করের অবদান ছিল। প্রার্থী তালিকা প্রকাশের দিন সকালে পবিত্র করের তৃণমূলে যোগদান, তারপর শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হওয়া, এই সবটাই তৃণমূলের মাস্টার স্ট্রোক। শুভেন্দুর ঘাঁটিতেই থামা বসালো তৃণমূল? হ্যাঁ, পবিত্র কর সনাতনী হিন্দু হিসেবেই পরিচিত। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে সংখ্যালঘু ভোট বেশি, কিন্তু নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে শুভেন্দুর ভোট ব্যাংক। সেখান থেকেই সবচেয়ে বেশি ভোট এসেছিল শুভেন্দুর কাছে। আর পবিত্র কর নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভূমিপুত্র। বুঝলাম। তাহলে অঙ্ক কষেই প্রার্থী বাছাই করেছে তৃণমূল বলছো? একেবারেই তাই, তুই নিজেই দেখে নে।
নন্দীগ্রামের প্রার্থী নিয়ে যে আলোচনা চলছে তা শুধু একটি আসন নয়, বরং গোটা নির্বাচনের কৌশল বোঝার চাবিকাঠি। তৃণমূল পবিত্র করকে প্রার্থী করে যে চাল দিয়েছে তা অনেকেই প্রথমে দুর্বলতা ভেবেছিলেন, কিন্তু বাস্তবে এটি একেবারেই হিসেব কষা সিদ্ধান্ত। পবিত্র কর কোনো বড় মুখ নন, তিনি প্রচারের আলোয় থাকেন না, কিন্তু নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে তার সংগঠন অত্যন্ত শক্ত। 2021 বিধানসভা আর 2024 লোকসভা দুটো নির্বাচনেই বিজেপির বড় লিডের পিছনে তার ভূমিকা ছিল। তার রাজনৈতিক আধিপত্য এতটাই যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তার স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। তৃণমূল এখানেই খেলাটা ঘুরিয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তৃণমূল শক্তিশালী, কিন্তু নন্দীগ্রাম 2 নম্বর ব্লক শুভেন্দুর ভোট ব্যাংক পবিত্র করের হাতের মুঠোয়। শুভেন্দুর জন্য এটা বড় ধাক্কা। যাদের উপর ভর করে তিনি 2021-এ জিতেছিলেন তাদেরই একজন এখন তার বিরুদ্ধে লড়ছেন। শুভেন্দু আবার 2 আসনে লড়ছেন, নন্দীগ্রাম ও ভবানীপুর। তিনি নিজেই দাবি করেছিলেন মমতাকে সরাসরি হারাতে চান, কিন্তু প্রশ্ন হলো নিজের গড়েই যদি এত অনিশ্চয়তা থাকে তাহলে অন্য জায়গায় গিয়ে লড়াই করার আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? বিজেপি বলছে তৃণমূল নন্দীগ্রামে ওয়াক ওভার দিয়ে দিয়েছে, কিন্তু বাস্তব উল্টো হতে পারে। পবিত্র কর থাকলে শুভেন্দুকেই নন্দীগ্রামে আটকে থাকতে হবে, ফলে ভবানীপুরে সময় দেওয়া কঠিন হবে, অর্থাৎ 2 দিকেই চাপ। আরও বড় কথা, ধর্মীয় মেরুকরণ যেখানে এতদিন শুভেন্দুর বড় অস্ত্র ছিল, সেখানেই তৃণমূল এবার আঘাত করেছে। পবিত্র অতীতে হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে 2 নম্বর ব্লকের হিন্দু ভোটেও চির ধরানোর চেষ্টা স্পষ্ট। পবিত্র কর প্রভাবশালী, তিনি ভোট টানার চেয়ে বেশি ভোট কাটতে পারেন, আর নন্দীগ্রামের মতো মেরুকৃত আসনে সেটাই গেম চেঞ্জার। সব মিলিয়ে এই লড়াই শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, এটা গুরু বনাম শিষ্য লড়াই। আর শুভেন্দুর জন্য বার্তাটা পরিষ্কার, নিজের ঘর সামলাতে না পারলে বড় বড় চ্যালেঞ্জের কথা বলা হাস্যকর। 4 মে ফল যাই হোক, একটা বিষয় পরিষ্কার, নন্দীগ্রামের লড়াই সহজ নয়, আর শুভেন্দুর আত্মবিশ্বাসের ভিতটা যতটা শক্ত দেখায় ততটা হয়তো নয়। আচ্ছা, এই যে মমতাকে আটকে দেওয়ার বিষয়টা, ওটা বিজেপির মোটা বুদ্ধির পরিচয়। মানে বুঝিয়ে বলো। মমতা আগেরবার নন্দীগ্রামে লড়েছিলেন। কতদিন নন্দীগ্রামে গিয়ে প্রচার করেছিলেন তিনি? সারা বাংলা ঘুরে বেরিয়েছিলেন। এবার কি হবে? নন্দীগ্রাম মমতার গড় ছিল না, কিন্তু ভবানীপুরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের প্রতিটা গলি, প্রতিটা আনাজ কানাজ তার চেনা। সেখানে মমতা আটকে পড়ে থাকবেন কেন? যা বলেছো, তা শুভেন্দু নাকি নিজেই 2টো আসন চেয়েছেন। শ্রমিক ভট্টাচার্য তাই বলেছেন, নিন্দুকেরা অন্য কথা বলছে। কি বলছেন নিন্দুকেরা? দুষ্টু লোকেরা বলছে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে ভোট জিতিয়েছিলেন বলে খবর। সেই দুর্নাম মুছতেই নাকি ভবানীপুর চেয়েছেন শুভেন্দু। হিগোল লড়াই? হ্যাঁ, শুভেন্দু মনে করেন, নিজেই ভাবেন মাঝে মাঝে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড়। আবার এটাও শুভেন্দু বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ডটা তিনিই গড়ে তুলেছেন। শুভেন্দু অধিকারীর ভুল কেউ ভাঙায় না কেন? ভাঙাবে, এই ভোটের পর বিজেপিই ভাঙাবে। বিজেপি অকাজের নেতাদের বেশি দিন রাখে না, বরং দিলীপ ঘোষ স্বমহিমায় ফিরতে পারেন। দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে দাঁড়িয়েছেন তো? হ্যাঁ, অনায়াসে জিতে যেতে পারেন দিলীপ ঘোষ। শুভেন্দু হেরে ভূত হলে আর দিলীপ ঘোষ জিতলে বঙ্গ বিজেপির সমীকরণটাই পাল্টে যাবে। বুঝলাম, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।